শেখ হাসিনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই ছাত্র জনতার অভ্যুত্থানে গুলি করার প্রমাণ পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। মিলেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ। এ বিষয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব জিয়া হাবিব আহসান। জনাব জিয়া হাবিব আহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতেই যেটি জানতে চাই যে জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং এর প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনেও আমরা দেখছিলাম ভলকার তুর্ক তুলে ধরছিলেন বিষয়গুলো। শুরুতেই একটু জানতে চাই যে এটি নিয়ে সার্বিক আপনার মন্তব্য জানতে চাই, এই প্রতিবেদনটি নিয়ে। যে প্রতিবেদনটা দেয়া হয়েছে এটা জুলাই 1 থেকে 15-এর এই সময়টা 15 দিনের একটা রিপোর্ট। এই রিপোর্টে দেখা গেছে যে যে নৃশংসতা হয়েছে বিশেষ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকারি বাহিনীকে, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর যৌথ বাহিনীর সহায়তায় যে নৃশংসতা চালানো হয়েছে সেখানে শিশুদেরকে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে এবং লাশ পুড়ে ফেলা হয়েছে। এবং অভ্যুত্থানের সময় দেখা গেছে যে শিক্ষার্থীদের উপর বেধড়ক হামলা, খুন, গুম এগুলো হয়েছে। তো পুরো এর আগের সময়গুলোর যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হয়েছে এই রিপোর্টে সেটা আসেনি। তবে 15 দিনের যে রিপোর্ট, এই রিপোর্টে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে 1400 শিক্ষার্থী এবং ছাত্র জনতা নির্মমভাবে নিহত হয়েছে এবং অসংখ্য বিক্ষোভকারীকে চিরতরে পঙ্গু করা হয়েছে, যাদের চোখ নষ্ট করা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে, গুলি করা হয়েছে। যে নির্মম এবং নিষ্ঠুরতা এই দেশে চালানো হয়েছে তা পৃথিবীবাসীকে হতবাক করেছে। মানবাধিকারের এই চরম লঙ্ঘন আমরা উৎকণ্ঠা প্রকাশ করেছি, বিশ্ববাসী উৎকণ্ঠিত হয়েছে। এবং তারা যে গুম করেছে, এমনভাবে গুম করেছে জাতিসংঘের গুম সনদেও তারা পতিত সরকার স্বাক্ষর করতে রাজি হয়নি, যেটা আমাদের বর্তমান নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব গুম সনদে স্বাক্ষর করে জাতিসংঘের সামনে আমাদের মাথাকে উঁচু করেছে। জি, আরেকটি বিষয় যে হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ সরকার ও দল এবং নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জড়িত ছিল, এমনটি আসলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদন ধরে সরকারের পক্ষ থেকে এর পরে আসলে পদক্ষেপ কি হতে পারে? যে জুলাই হত্যাকাণ্ড বা নৃশংসতা ম্যাচাকার যেটা হয়েছে সেখানে দেখা গেছে যে আওয়ামী লীগ এবং সেই সময়ে তার অঙ্গ সংগঠনগুলো, ছাত্রলীগ, যতগুলো অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক লীগ, তারা সবাই প্রশাসনের সাথে মিলে, পুলিশের সাথে মিলে এই হত্যাকাণ্ড চালিয়েছেন, এই নিষ্ঠুরতা চালিয়েছে। এবং যে মানবতা বিরোধী অপরাধ তারা করেছে, একেবারে লাশ পর্যন্ত পুড়ে ফেলা, গুম করা, বাড়ি থেকে তুলে আনা। এবং এই আন্দোলনে দেখা গেছে ছাত্রীদের সংখ্যা, মেয়েদের, নারীদের সংখ্যা এবার বেশি ছিল। অতীতে পতিত সরকারের বিরুদ্ধে যতগুলো আন্দোলন হয়েছে সেগুলো যে এই আন্দোলন সফল হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল যে মেয়েদের রাজপথে নেমে আসা এবং ছাত্রীরা এবং ছাত্রছাত্রীদের মা বাবারা পর্যন্ত নেমে এসেছে। নেমে আসার কারণে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবে যে নিষ্ঠুরতা এবং অমানবিকতা, সর্বাত্মক নৃশংসতা চালানো হয়েছে, এই নৃশংসতার বিচার হওয়া দরকার। এবং এই নৃশংসতার বিচারের জন্য যে আয়োজন হওয়া দরকার, যে ধরনের তড়িৎ পদক্ষেপ গ্রহণ করা দরকার, তা আমাদেরকে এখনো আশাবাদী করে তুলছে না। আমরা যারা মানবাধিকার কর্মী বা মানবাধিকার অঙ্গনে কাজ করি, আমরা একটা স্বচ্ছ বিচার দেখতে চাই, যেখানে একেবারে নিরপেক্ষভাবে, স্বচ্ছভাবে একটা বিচার হবে। বিচারে সমস্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবতাবাদী বিরোধী অপরাধের বিচার হবে। বিশ্ববাসী দেখবে এখানে একটা সুন্দর বিচার হয়েছে, আইনের শাসন এখানে আছে এবং এখানে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। দুটো বিষয় একটু তুলে ধরতে চাই। ভলকার তুর্কের দুটি মন্তব্য, যে পুলিশের ইচ্ছাকৃত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আবু সাইদ, এবং তিনি যেটি বলেছেন যে সমন্বিত এই যে নৃশংস কৌশল, সেটি আসলে ক্ষমতা ধরে রাখবার জন্য। এ বিষয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। জি, উনি ঠিকই বলেছেন যে প্রশাসনকে, পুলিশ বাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছে, এটা তো বিক্ষোভের সময় দেখা গেছে যে পুলিশের উপর যে ক্ষোভ, এই সরকারকে টিকিয়ে রাখার জন্য জোর করে জনমতের বিরুদ্ধে
সরকারকে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, বিশেষ করে পুলিশ, র্যাব এবং যৌথ বাহিনী। তারা এত নৃশংসতার আশ্রয় গ্রহণ করেছে, প্রয়োজনে হাজার হাজার মানুষ তারা মেরে ফেলবে, তবু তারা সরকারকে ক্ষমতায় রাখবে। এই ধরনের একটা আচরণ তাদের মধ্যে দেখা গেছে। এবং ডিবি অফিস থেকে, গোয়েন্দা পুলিশ থেকে শুরু করে যে অ্যান্টি টেরোরিজম নামের যে বাহিনীগুলো তারা সে সময় কাজে লাগিয়েছে এবং ঘর থেকে তুলে তুলে এনে চোখ বন্ধ করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে এবং আয়নাঘরে পাঠানো হয়েছে অনেককে এখনো পর্যন্ত অনেকের, বিশেষ করে অনেক পরিবারের যে পঙ্গুরা আছে, সব পঙ্গুদের, আহতদের এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা তৈরি হয়নি, যেটা প্রক্রিয়াধীন আছে। এই হত্যাকাণ্ডে প্রশাসন যন্ত্রকে এইভাবে ব্যবহার করার নজির পৃথিবীতে আমার মনে হয় বিরল। এই নিষ্ঠুরতা বাংলাদেশে যেটা প্রদর্শিত হয়েছে জুলাই আন্দোলনের সময়, এই নিষ্ঠুরতার অবশ্যই একটা বিচার হওয়া দরকার এবং এই বিচারে কোনো ধরনের হেলাফেলাকে জনগণ বরদাস্ত করবে না। আমরা এই ব্যাপারে সরকারের জিরো টলারেন্স প্রত্যাশা করছি। ইচ্ছাকৃত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার আবু সাইদ। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়টা আমরা জানি, ইচ্ছাকৃত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলতে আসলে ভলকার তুর্ক কি বোঝাতে চেয়েছেন? উনি বোঝাতে চেয়েছেন, যদি কেউ অপরাধ করে থাকে, কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাকে গ্রেফতার করে আদালতের সামনে নিয়ে আইনের হাতে তুলে দিতে হবে। তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে বিচারের মাধ্যমে সে যদি দোষী সাব্যস্ত হয় তাকে সাজা দিতে হবে। কিন্তু এখানে হয়েছে কি, যারা ধরে, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হচ্ছে ধরে তাকে আইনের হাতে সোপর্দ করা, তাদের নির্যাতন করার কোনো ক্ষমতা, কোনো আইন আমাদের আইনেও নাই এবং মানবাধিকার যে সনদ সেখানেও নাই, পৃথিবীর কোনো আইনে পুলিশ বাহিনী ধরে গুলি করবে, এইটাকে বলা হয়েছে হত্যা করবে বা নির্যাতন করবে, এটাকে বলা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যেটা বাংলাদেশের নজিরবিহীন ঘটনা। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে অসংখ্য ছাত্রছাত্রী এবং বিক্ষুব্ধ জনতা যারা প্রতিবাদ করেছে, যারা স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করেছে, তাদেরকে নিষ্ঠুরভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এই যে ঘটনা ঘটে গেছে বা প্রতিবেদনে যে ঘটনাগুলোর উল্লেখ রয়েছে, এমন ঘটনা প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর কি ধরনের সংস্কার করা উচিত বলে আপনি আসলে মনে করেন? নিরাপত্তা বাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছে, জনগণ নিরাপত্তা বাহিনীর উপর আস্থা হারিয়ে ফেলেছে। আমাদের যে পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধের সময় বিরাট অবদান রেখেছে এবং আমাদের সংকটকালে, বিশেষ করে করোনাকালে পুলিশ বাহিনীর যে ভাবমূর্তি তারা সৃষ্টি করেছিল, সেটা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। বিশেষ করে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করা হয়েছে এবং এটা ব্যাপকভাবে পাইকারিভাবে ব্যবহার করা হয়েছে। এটার কারণে পুরো বাহিনীগুলোর উপর জনগণের আস্থা অনেকাংশে কমে গেছে। যদিও দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরাট একটা অংশ এই নৃশংসতার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল, জনগণের পক্ষে তারা অবস্থান নেওয়ার কারণে এই বিপ্লব, রক্তক্ষয়ী বিপ্লব সাফল্যের মুখ দেখেছে। এখন এই নিরাপত্তা বাহিনীগুলো যেভাবে গুম করেছে, অপহরণ করেছে, আয়না ঘরে পাঠিয়েছে, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের পুলিশ বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের যে নিরাপত্তা বাহিনীগুলো আছে, বিজিবি, এদেরকে সবাইকে জনগণের অধীনে আনতে হবে। এদেরকে রাষ্ট্রযন্ত্রের অধীনে আনলেও কিন্তু জনগণের আস্থাটা আসলে অর্জন করতে হবে। আরেকটি বিষয় একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে আজ আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। তিনি একটি মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করেছেন, এমন একটি মন্তব্য। এই মন্তব্যের বিষয়ে আপনার একটু জানতে চাই, আপনার মতামত জানতে চাই। জি, উনি একটা সুন্দর মন্তব্য করেছেন। আইএমএ জাহেলিয়াত, যে যুগে মানুষকে এর চেয়ে যে আইএমএ জাহেলিয়াতে যেভাবে মানুষকে স্বৈরাচাররা কষ্ট দিয়েছে, সেভাবে এই সরকার, পতিত সরকার মানুষকে কষ্ট দিয়েছে। এবং উনি আয়নাঘর পরিদর্শন করে নিজে হতবাক হয়েছেন।
অনেক জায়গায় হাড়গোড় পাওয়া গেছে, অনেক জায়গায় যে একটা ছোট্ট ঘরে একটা মানুষকে বছরের পর বছর কিভাবে আটকিয়ে রাখা হয়েছে এবং এই স্বাধীন দেশের নাগরিককে কিভাবে তার স্বাধীনতা হরণ করা হয়েছে উনি পরিদর্শন করে সেটা মন্তব্য করেছেন। আয়নাঘর, আমার মনে হয় হিটলারের সেই নাৎসি বাহিনী বা পৃথিবীর যত স্বৈরাচারদের যে এই বন্দিশালা ছিল তাদের সবগুলোকে হার মানিয়েছে আমাদের এই আয়নাঘরের সংস্কৃতি। জনাব জিয়া হাবিব আহসান, আমাদের হাতে একেবারেই সময় নেই, আপনার সঙ্গে আরো কথা বলতে পারলে ভালো লাগতো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।